দায়িত্ব নেবার পর থেকেই ক্রমাগত ভারত বিরোধী মনোভাব ব্যক্ত করে আসছেন মোহাম্মদ ইউনূস। আর যে খবরটা সব থেকে উদ্বেগের সেটা হলো চীন সফরে গিয়ে নাকি বাংলাদেশে বিমান ঘাঁটি বানানোর আহ্বান জানিয়ে এসেছেন ইউনূস। সূত্রের খবর, শিলিগুড়ির চিকেন স্নেক সংলগ্ন বাংলাদেশের লালমনিরহাটে বিমান ঘাঁটি তৈরির প্রস্তাব চীনকে দিয়ে এসেছেন ইউনূস, যদিও চীন এখনো সে ব্যাপারে কোনো সম্মতি জানায়নি। সাক্ষাৎ করলেন সরকারিভাবে, এটা কোনো সাইডলাইন বৈঠক ছিল না। সেখানে দুই নেতা, বাংলাদেশের পক্ষে ডক্টর ইউনূস এবং অন্যদিকে চীনের প্রেসিডেন্ট, যেভাবে বৈঠক করলেন, তারপর 1-to-1 বৈঠক করলেন, করমর্দন করলেন, ছবি তুললেন, এটি রীতিমতো ডক্টর মোহাম্মদ ইউনূস বিরোধীদের জন্য একটা চপেটাঘাত ছিল। আসলে এখন যে অবস্থা, যা করার ডক্টর ইউনূসই করবেন, আর কারোর সেই করার ক্ষমতা আছে কিনা অথবা সেটি করার মতো অবস্থায় আছে কিনা আমি পরিষ্কার না। কিন্তু যুক্তরাষ্ট্র যে শুল্ক আরোপ করেছে বাংলাদেশের উপর, সেটা নিয়ে কার সঙ্গে কথা বলতে হবে? যেটি জানা গেছে যে সেনাপ্রধান রাশিয়া এবং ক্রোয়েশিয়া সফরে গেছেন। 6 এপ্রিল আজকে ভোরবেলা সরকারি সফরে রাশিয়া গমন করলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। অতঃপর রাশিয়া সফর শেষে তিনি আগামী 10 এপ্রিল 2025 তারিখে ক্রোয়েশিয়া গমন করবেন। সফরকালে তিনি রাশিয়া ও ক্রোয়েশিয়ার সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং সামরিক বাহিনীর সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সহযোগিতা উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় করবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সো সম্পূর্ণ পুরো বিষয়টি দেখার জন্য ভিডিওটি এক মুহূর্ত না টেনে সম্পূর্ণ দেখে আসুন। তবে চলুন শুরু করি। আসলে এখন যে অবস্থা, যা করার ডক্টর ইউনূসই করবেন, আর কারোর সেই করার ক্ষমতা আছে কিনা অথবা সেটি করার মতো অবস্থায় আছে কিনা আমি পরিষ্কার না। কিন্তু যুক্তরাষ্ট্র যে শুল্ক আরোপ করেছে বাংলাদেশের উপর, সেটা নিয়ে কার সঙ্গে কথা বলতে হবে? ট্রাম্পের সঙ্গে। ট্রাম্প বলছেন যে আমি সবার সাথে কথা বলবো, কারো কোনো সমস্যা থাকলে আমার সাথে যাতে সরাসরি কথা বলে। এখন অনেকে কথা বলতে চাইবেন না, এইগুলো নিয়ে বার্গেন করার মতন অবস্থা নেই। কিন্তু বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি ট্রাম্পের মুখোমুখি হতে প্রস্তুত এবং সেই ধরনের আলোচনা করার ক্যাপাসিটি তার আছে, এই ব্যাপারে আর কোনো সন্দেহ নেই। ইতিমধ্যে কয়েকটি কনফারেন্সে, যেমন বিমস্টেক, এর আগে জাতিসংঘ বা আরো কয়েকটা যে গেছেন, সেখানে যে তার পারফরমেন্স, সেখানে একাধারে সব শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে যে বৈঠক, এটা তো একেবারে অকল্পনীয়। এইরকম আমরা দেখিনি। 15 বছরেও তো দেখলাম এই সমস্ত, মানে এই ফাঁকে ফুঁকে ওর সাথে দাঁড়ায় দাঁড়ায় আলাপ আলোচনা করা ছাড়া সাইড লাইনে এরকম গুরুত্বপূর্ণ বৈঠক অথবা মূল মঞ্চে যে বক্তৃতা দেয়া, অনর্গল ইংলিশে বক্তৃতা করা, এরকম ঘটনা বাংলাদেশে দেখি নেই। এটা সত্য কথা। ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে সম্ভব কেন? এইটা উনি বহুদিন ধরে প্র্যাকটিস করছেন। উনি সারা বিশ্বে যত বিখ্যাত ইউনিভার্সিটি আছে সেখানে বক্তৃতা দেন, বিশ্বের বিখ্যাত মানুষদের সঙ্গে তিনি কথা বলেন এবং সবার সাথে সরাসরি যোগাযোগ আছেন। ফলে তিনি ট্রাম্পের সঙ্গে কথা বলতে পারবেন না, কনভিন্স করতে পারবেন না, বাংলাদেশের পক্ষ থেকে যুক্তিসঙ্গত বিষয়টা তুলে ধরতে পারবেন না, এটা হতেই পারে না। এটা সম্ভব, ওনার দ্বারাই সম্ভব। যদিও ওনার বডিও খুব, এই যে যেমন এখন খলিলুর রহমান, উনিও কিন্তু খুব হাইলাইটেড হচ্ছেন। এখন পররাষ্ট্র, বাণিজ্য সমস্ত কিছুতেই কিন্তু রোহিঙ্গা গুরুত্বপূর্ণ ইস্যুতে কিন্তু সামনে চলে আসছে। কেন জানি আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন একটু ম্রিয়মান, একটু স্লো, একটু পিছায় আছেন। উনিও যোগ্য দক্ষ মানুষ, কিন্তু খলিলুর রহমান খুব অ্যাক্টিভ। এইটা তার পারফরমেন্স কিন্তু সাম্প্রতিককালে বোঝা গেল। তো যাই হোক, এখানে পরিস্থিতি এমন যে ট্রাম্প নিজেই যখন আহ্বান করেন, কারোর কোনো সমস্যা থাকলে আমি বসে আছি, আমার সাথে কথা বলেন। বিশ্বের যতগুলো দেশ সেগুলি ট্যাক্স আরোপ করছেন, কারো যদি কোনো সমস্যা থাকে তিনি বলছেন যে আমার সাথে যেন সরাসরি কথা বলে। এখন অনেকে কথা বলেনি, চীন করছে কি পাল্টা শুল্ক মারছে এবং এই জন্য ট্রাম্প খুব রাগ করছে, বলছে ভয় পেয়ে দিচ্ছে, আমার সাথে কথা বলা উচিত ছিল। কানাডা পাল্টা শুল্ক দিছে, তাদের সেই ক্যাপাবিলিটি আছে। এখন বাংলাদেশ কি পাল্টা তাই করবে না? এমনিতেই বাংলাদেশ প্রায় 73% শুল্ক মার্কিন পণ্য, খুব বেশি আনে না, কিন্তু যতটুকু আনে তার উপরে 73%, সম্ভবত আইটি রিলেটেড বিষয়গুলো আনতে পারে, আমার ঠিক পরিষ্কার ধারণা নেই। কিন্তু ভলিউমটা মানে কম, বরং আমরা আমদানি রপ্তানি বাণিজ্যে আমরা আগায় আছি। আমরা বিপুল পরিমাণ 4-5 বিলিয়ন মার্কিন ডলার গার্মেন্টস আমরা রপ্তানি করি। তো এখন সংকটটা আমাদের উপরে 37% ট্যাক্স আরোপ করা হয়েছে।
এইটা দিয়ে এই ট্যাক্স এ করলে আমরা বাজারটা পাবো না, আমাদের বাজার হাতছাড়া হয়ে যাবে। যেটা আমরা করতে পারি সেটা হলো যে তাদের যে 73 সেটা অর্ধেক যদি আমরা কমে আনি, তাহলে আমাদের যা শুল্ক বাবদ আমাদের ইনকাম কমে যাবে, আর সেখানে তখন 50% হবে, মানে যা বর্তমানে আছে তার অর্ধেক ট্যাক্স আরোপ করছে। তো আমরা যদি অর্ধেক করে দিই তাহলে আমাদের উপর শুল্ক অর্ধেক হয়ে যাবে 15%, কিন্তু 15%ও অনেক বেশি। সেটাও মনে করেন একটা $20 মানে পণ্য টি-শার্ট, সেটা হয়ে যাবে $22। তো 1 সেন্ট 2 সেন্ট বাড়াও এখন খুব কম লাভ হয় আমাদের, 1 সেন্ট 2 সেন্ট এরকম লাভ হয়। সেখানে $2-2.5 বেড়ে যাওয়া মানে বিরাট ব্যাপার, একটা ধাক্কা আসবেই এবং রপ্তানি সংকুচিত হয়ে যাবে। মার্কিন যে ক্রেতারা তখন কম আমদানি করবে বাংলাদেশ থেকে গার্মেন্টস। তো এই ধাক্কাটা সামাল দেওয়ার জন্য আজকে জরুরি, গতকালকে সন্ধ্যার পর জরুরি বৈঠক হয়েছে। সেই বৈঠকের সিদ্ধান্ত হয়েছে যে এই ব্যাপারে ডক্টর মোহাম্মদ ইউনূস সরাসরি কথা বলবেন। কার সঙ্গে কথা বলবেন এটা পরিষ্কার না। শেখ বশিরউদ্দিন বাণিজ্য উপদেষ্টা, তিনি বলছেন যে এই সংকট সমাধানে তিনি সরাসরি কথা বলবেন। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলতে পারেন, অথবা ইলন মাস্ক এখন দ্বিতীয় প্রধান ব্যক্তি, তার সঙ্গেও কথা বলতে পারেন, কিন্তু তিনি সরাসরি কথা বলবেন। এবং হোপ যে ডোনাল্ড ট্রাম্প এটা রিয়েলাইজ করবে। ডোনাল্ড ট্রাম্প বলবে যে ঠিক আছে তাহলে তোমরা কমাও, আমিও কমাই দিচ্ছি। তো আমার ধারণা যে এই সংকটটা যদি হ্যান্ডেল করে ডক্টর মোহাম্মদ ইউনূস, তাহলে এটা সম্ভব এবং খুব ভালোভাবে একটা সমাধান হবে। সুতরাং যে খলিলুর রহমান যেটা বলছেন বিশেষ প্রতিনিধি, যে মার্কিন শুল্ক আরোপ নিয়ে ভয়ের কিছু নেই, আসলে এটা ভরসা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস আস্তে আস্তে কিন্তু ভরসার পাত্র হয়ে যাচ্ছে। বাংলাদেশের সমস্যা হলো যে বাংলাদেশে একটা টিম ডেভেলপ করা দরকার, যাতে কোনো ব্যক্তির উপর ভরসা যখন হয়ে যায় তখন সে আবার ফ্যাসিস্ট হওয়ার একটা মনোবৃত্তি হয়। আমরাই বানাই দিই, শেখ হাসিনাকে আমরা বানাইছি এইভাবে, অতীতের যারা সরকার রাষ্ট্রপ্রধান তাদেরকে আমরা এইভাবে বানাইছি। আমরা আর এটা বানাতে চাই না, আমরা একটা টিম চাই। ডক্টর ইউনূসের নেতৃত্বে একটা খুব শক্তিশালী টিম, যেই টিমের যে কেউ রেসপন্স করবে এবং কাজ হবে। তারপরেও প্রধান ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনূস, এই এত বড় একটা সংকট এবং এটা এই রপ্তানিতে এই ধাক্কাটা যদি আমরা খাই তাহলে আমাদের অগ্রগতি ব্যাহত হবে। সুতরাং এইটার সমাধান তিনি করতে পারবেন এবং তাকে সেই দায়িত্বটা দেওয়া হয়েছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অতি সম্প্রতি একটি ঐতিহাসিক বৈঠক হয়ে গেল। যদিও এটা বিমস্টেক বৈঠক, কিন্তু তার চাইতেও গুরুত্বপূর্ণ বিষয় ছিল এবং আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার প্রায় সকলের দৃষ্টি ছিল যে বৈঠকটির প্রতি। সেটি হলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, যিনি কিনা প্রধান উপদেষ্টা হিসেবে অভিহিত এবং ক্ষমতা ভোগ করছেন একেবারে সরাসরি একজন প্রধানমন্ত্রীর মতো। তার সঙ্গে যে বৈঠক, এই বৈঠক হবে কি হবে না, হলে কেমন হবে, কি বলা হবে কি হবে না, এসব নিয়ে গত 1 মাস ধরে নানা রকম আলাপ চলছে, আলোচনা চলছে। তো এসব আলাপ আলোচনার মধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনূস ইতিমধ্যে চীন সফর করে এসেছেন এবং সেই সফরে আর যাই হোক বা না হোক, যেটি সর্বশেষ শেখ হাসিনার সঙ্গে হয়নি, অর্থাৎ শেখ হাসিনা যখন চীন সফরে গিয়েছিলেন সেই সময়টিতে চীনা প্রেসিডেন্টের সঙ্গে শেখ হাসিনার যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং তাদের পরবর্তীকালে দেখা সাক্ষাৎ, বাণিজ্যিক চুক্তি ইত্যাদি নিয়ে যে আশা করেছিলাম আমরা, তার কিছুই হয়নি। বরং সেখানে শোনা যায় অনেকটা অপ্রীতিকর অবস্থার মধ্যে তাকে তড়িঘড়ি করে একদিন আগেই চীন ছেড়ে আসতে হয়েছিল। তো সেই দিক থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফরটি ছিল একেবারে কূটনৈতিক চাতুর্যে পরিপূর্ণ। চীনা প্রেসিডেন্টের সঙ্গে তা দেখা হবে, সাক্ষাৎ হবে, এটাকে সেকেন্ড ফেজে রেখে তিনি মূলত একটি বেসরকারি প্রতিষ্ঠানের আমন্ত্রণে চীন গিয়েছিলেন। তো সেই বেসরকারি প্রতিষ্ঠানের আমন্ত্রণে কেন তিনি চীন গেলেন, কিভাবে গেলেন, এসব নিয়ে যখন ইউনূস বিরোধীরা একের পর এক সমালোচনা করে মোটামুটি তার 14 গোষ্ঠী উদ্ধার করা শুরু করলো, ঠিক সেই সময়টিতে তিনি হঠাৎ করে বেইজিংয়ে গিয়ে চীনের যে গ্রেট হল, সেখানে মিস্টার শি জিনপিং ওনার সঙ্গে সাক্ষাৎ করলেন সরকারিভাবে। এটা কোনো সাইডলাইন বৈঠক ছিল না। সেখানে 2 নেতা, বাংলাদেশের পক্ষে ডক্টর ইউনূস এবং অন্যদিকে চীনের প্রেসিডেন্ট, যেভাবে বৈঠক করলেন
তারপর 1-to-1 বৈঠক করলেন, করমর্দন করলেন, ছবি তুললেন। এটি রীতিমতো ডক্টর মোহাম্মদ ইউনূস বিরোধীদের জন্য একটা চপেটাঘাত ছিল। তার সেই চীনা সফর নিয়ে তার প্রেস সচিব কিছু বক্তব্য দিয়েছেন বটে, কিন্তু তিনি ছিলেন একেবারে নীরব, নিশ্চুপ। তার পরিবর্তে যদি শেখ হাসিনা হতো, তাহলে গণভবনে বিশাল এক সংবাদ সম্মেলন হতো, এটা করেছে ওটা করেছে ইত্যাদি। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস একটি টু শব্দ না করে এখানে তিনি যেখানে যেখানে যে মেসেজ দেওয়ার দরকার, বিশেষ করে আমেরিকাতে এবং ভারতে, সেটি কূটনৈতিক চ্যানেলে পৌঁছে দিয়েছেন। আমরা বাংলাদেশে বসে ব্যাংককে যে বিমস্টেক বৈঠক, সেই বৈঠক সম্পর্কে যেটা জেনেছিলাম, এটি সম্ভবত সরকারের একটি কৌশল ছিল। সেটি হলো বাংলাদেশ খুব চেষ্টা করছে ভারতের সঙ্গে একটি বৈঠক করার, কিন্তু ভারত রাজি হচ্ছে না। আর এই কথা আমরা বিশ্বাস করে ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো ক্ষমতা নেই, কোনো যোগ্যতা নেই, তিনি রাষ্ট্র পরিচালনার অনুপযুক্ত, কি দরকার ভারতের কাছে এতটা নতজানু হওয়ার এবং এতটা ছোট হওয়ার ইত্যাদি নানা রকম প্রশ্ন। এই গেল এক। কিন্তু পরবর্তীতে যখন বৈঠকটি হলো সেখানে, এবং এই বৈঠকের যতটুকু জানা গিয়েছে ভারতের পক্ষ থেকেই অগ্রগামী হয়ে এই বৈঠকটি, সাইডলাইনের বৈঠকটি আয়োজন করা হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে আসলে এরকম কোনো, যাকে বলা হয়, উৎসাহ এবং উদ্দীপনা ছিল না। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্ব নেবার পর থেকেই ক্রমাগত ভারত বিরোধী মনোভাব ব্যক্ত করে আসছেন মোহাম্মদ ইউনূস। আর যে খবরটা সব থেকে উদ্বেগের সেটা হলো চীন সফরে গিয়ে নাকি বাংলাদেশে বিমান ঘাঁটি বানানোর আহ্বান জানিয়ে এসেছেন ইউনূস। সূত্রের খবর, শিলিগুড়ির চিকেন স্নেক সংলগ্ন বাংলাদেশের লালমনিরহাটে বিমান ঘাঁটি তৈরির প্রস্তাব চীনকে দিয়ে এসেছেন ইউনূস, যদিও চীন এখনো সে ব্যাপারে কোনো সম্মতি জানায়নি। পাশাপাশি বাংলাদেশের 4টি বিমান ঘাঁটিতে অন্তত 3টে JF-17 ফাইটার জেট মোতায়েনের প্রস্তাব দিয়েছেন। এই বিমান ঘাঁটিগুলি হলো উত্তর সুলতান মাহমুদ বিমান ঘাঁটি, কুর্মিটোলা বিমান ঘাঁটি, জাহিরুল হক বিমান ঘাঁটি, চট্টগ্রাম বন্দর ও কক্সবাজার বিমান ঘাঁটি। এই JF-17 কিন্তু চীনের ফাইটার জেট। এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন প্রাক্তন সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী। দেখতে পেরেছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।